ফাইনালি আজকে ঢাকা শহরে রোদ উঠছে। এটা বলতেছে, এটার কারণ হচ্ছে 1 জানুয়ারি থেকে 3 জানুয়ারি পর্যন্ত মোটামুটি এত পরিমাণে কুয়াশা আর এত পরিমাণে ঠান্ডা ছিল যে আসলে বাইরে বেরই হইতে পারি নাই। যতটুকু বের হইছি মানে শীতে পুরা হাড় কাঁপুনি টাইপের একটা শীত ছিল, ঠান্ডা ছিল। তো ওইটার কারণে আসলে মানে একটু আরাম করে যে বাইরে আসবো ওইটার কোনো অবস্থাই ছিল না। তো যাই হোক, আজকে হচ্ছে জানুয়ারির 4 তারিখ, অ্যান্ড আকাশের এরকম সুন্দর এনভায়রনমেন্ট, এরকম সুন্দর রোদ দেখে আসলে বের হয়ে গেছি। বিকজ অফ আজকে আমি আমার বাইকের 30,000 কিলোমিটার রাইড করার যে এক্সপিরিয়েন্স এইটা আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো দেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাস্থেটিক রাইডার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। 2 বছর 2.5 বছর হয়ে গেছে আমি আমার বাইকটা রাইড করতেছি। তো এই 2.5 বছরের মধ্যে আসলে অনেক কিছু আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এটার ভালো খারাপ, এটার অ্যাডভান্টেজ, এটার ডিসঅ্যাডভান্টেজ সব কিছু মিলায় আমার একটা মোটামুটি একটা ভালো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো সেই অভিজ্ঞতাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা সবাই অলরেডি জানেন, বাট তারপরেও বাইকটার সাথে আপনাদের আবার একটু পরিচয় করাই দিই। সেটা হচ্ছে এটা জিক্সার মোনোটোন কার্বোরেটর, এটা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ট্রু ভালভ একটা ইঞ্জিন। এটার পাওয়ার টাওয়ার সব কিছুই আপনারা অলরেডি সব কিছুই জানেন। তো এগুলা নিয়ে আর কথা না বলি, একবারে আজকে একদম অথেন্টিক যেই যেই রিভিউটা, যেই রাইডিং এক্সপিরিয়েন্সটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো নর্মালি একটা বাইকের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন? একটা বাইকের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই বাইকটার মাইলেজ কত। সো বাইকের মাইলেজ আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এবং কোনো বাইকেরই কোনো এক্স্যাক্ট মাইলেজ থাকে না। আসলে মাইলেজ ডিপেন্ড করে রাইডিং স্টাইলের উপর। আপনি যেভাবে রাইড করবেন সেভাবে সেরকমই আপনি আপনার মাইলেজ পাবেন। সো বেসিক্যালি এই আমার রাইডিং এক্সপিরিয়েন্সের মধ্যে আমি ভালো মাইলেজ পাইছি, খারাপ মাইলেজ পাইছি। ভালো মাইলেজের কথা বলতে গেলে আমি বলা যায় যে অ্যারাউন্ড 50-এর মতো পাইছি। আবার খারাপের দিকে বলতে গেলে আমি 30ও পাইছি। সো ওইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে রাইডিং স্টাইলের উপর। বিকজ মানে যখন খুব টানাটানি রাফ টানাটানি করছি তখন দেখা গেছে যে আপনার 35, 34, ইভেন কি আমি যখন মাওয়াতে মানে একদম ফুল স্পিডে অনেকক্ষণ ধরে রাইড করছি তারপরে দেখছি যে আমি অ্যারাউন্ড 30-এর মতো মাইলেজ পাচ্ছি। তো এটা আসলে মানে হতাশ হওয়ার মতো কোনো বিষয় না, কারণ এটা যেহেতু কার্বোরেটর ইঞ্জিন, আপনি যত যেরকম আপনি পাওয়ার দিবেন, যেরকম আপনি থ্রোটল দিবেন, ওই রকম অনুযায়ী হচ্ছে আপনি আপনার মাইলেজটা পাবেন। তো বলা যায় যে আমি অ্যাভারেজ মানে এরকম 30 মাইলেজ আমি খুব কম পাইছি। বাট বলা যায় যে এই সিটি রাইড বলেন, তারপরে লং রাইড, হাইওয়ে রাইড সব কিছু বলেন, সব কিছু মিলায় আমি মোটামুটি অ্যারাউন্ড কত 40+, এখনও পাই 40-এর আশেপাশেই পাই, 40-এর উপরেই পাই। ওকে, চলেন এবার আমি আমার লং রাইড বলেন বা সিটি রাইড বলেন ওইটার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি। সো লং রাইডে আমি মোটামুটি আমার বাইকটা থেকে খুব ভালো একটা সাপোর্ট পাই স্টিল এখন পর্যন্ত। মানে এরকম আমাকে কখনো ডিসঅ্যাপয়েন্টেড করে না এই বাইকটা। ওভারটেকিং বলেন, তারপরে হচ্ছে গিয়ে এটার আপনার ইঞ্জিনের পারফরমেন্স বলেন, সব কিছুর দিক দিয়ে না আমার কাছে এই বাইকটা মানে অল ইন ওয়ান বলা যায়। হ্যাঁ, সব কিছুরই ভালো খারাপ আছে, সব কিছুরই প্রত্যেকটারই মানে গুড সাইড ব্যাড সাইড সব কিছুই আছে। বাট এই বাইকটার আমি আসলে ব্যাড সাইড পাইছি, গুড সাইড পাইছি। সো সব কিছু মিলাই আসলে আজকের এই রিভিউটা। আমি আমার বাইকের কমফোর্ট নিয়ে যদি কথা বলি, আমার বাইকের আমি তো সবসময় আমার বাইকটা ঢাকা শহরের মধ্যে রাইড করা হয়, অ্যান্ড এর আশেপাশে যখন আমি কোথাও ট্যুরে যাই বা কোথাও হাইওয়েতে রাইড করি, সো ওইটার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। সো আমার কাছে কখনোই মনে হয় নাই যে আমি যখন বাইকটা রাইড করতেছি তখন একটু মানে আমার কাছে কি বলে একটুও কনফিডেন্স লেস এরকম কখনো মনে হয় নাই। তার কারণ বাইকটার যেই সিটিং পজিশন, বাইকটার যে রাইডিং কমফোর্ট, আর এইটার হ্যান্ডেল বার হচ্ছে এরকম পাইপ হ্যান্ডেল বার হওয়ার কারণে আসলে ব্যাক পেইনটা খুব কম হয়। তো যেটার কারণে রাইডিং করতে আসলে বাইকটার খুব একটা বেশি সমস্যা হয় না, বরঞ্চ বলা যায় যে মজাই লাগে রাইড করতে বাইকটা। আর এই বাইকটার যে মানে ইঞ্জিনের যে পাওয়ার, এটার যে পাওয়ার এফিসিয়েন্সি, এটার জন্য আসলে বাইকটা রাইড করে অনেক আরাম পাওয়া যায়, অনেক মানে ফান টু রাইড বলা যায় এক কথায়। হ্যাঁ, তো এটা আমি মানে সবসময় সিটি রাইডও করি, আবার মানে হাইওয়েতেও লং রাইড করছি। সব কিছুতেই আমার কাছে মোটামুটি একটা ব্যালেন্সড মনে হয়েছে, কারণ এটার যে রেডি পিক আপ, এটার সব কিছু মিলায়ে বাইকটা পুরো প্যাকেজের একটা বাইক। পিলিয়ন সিটটা নিয়ে একটু কমফোর্ট আছে, মানে একটু কি বলে পিলিয়ন সিটটা নিয়ে একটু ওইটারে কি বলে জানি, আরে ধুর, একটু কমপ্লেন। হ্যাঁ হ্যাঁ, কমপ্লেনটা হচ্ছে পিলিয়ন সিটটা একটু উঁচা, প্লাস এই যে এরকম দূর থেকে দেখলে বোঝা যায় যে পিলিয়ন সিটটা আসলে একটু নিচের দিকে নামছে, যেই কারণে পিছনে যে বসে সে হচ্ছে ব্রেক করার সাথে সাথে প্রত্যেকবার মানে ঘায়ের মধ্যে চলে আসে। সো এই ব্যাপারটা একটু সমস্যা।
আর আমি নিজেও আসলে পিলিয়ন হয়ে দেখছি। তো পিলিয়নের এক্সপিরিয়েন্সটা আসলে খুব একটা ভালো না, এটা সবাই জানে অলরেডি, তারপরে আমি বললাম। বাট মানে রাইডিং পজিশনটা, রাইডিং পশ্চারটা মানে পুরাই অস্থির একটা, মানে এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। ঠিক আছে, মানে আমি এমনও আছে একদিনে 550 কিলোমিটার রাইড করছি, বাট তারপরেও আমার কাছে কোনো একটুও প্যারা মনে হয় নাই। একটা বাইক যখন মোটামুটি 30,000 কিলোমিটার বা 33, আমার এক্স্যাক্টলি 33, বাট আমি 30ই ধরে নিচ্ছি। সো 33,000 কিলোমিটার চালায় ফেলা একটা বাইক, অবভিয়াসলি এটার ইঞ্জিন অনেক স্মুথ থাকবে, এটাই স্বাভাবিক। সো এই বাইকটার ইঞ্জিনও অনেক বেশি স্মুথ। এই বাইকটা আমি হাইওয়েতে বলেন, সিটি রাইডে বলেন, লং রাইড যাই বলেন না কেন, কখনো পর্যন্ত এই ইঞ্জিনটা আমাকে কখনো প্যারা দেয় নাই। অ্যান্ড এই ইঞ্জিনটা অনেক বেশি পাওয়ারফুল। এইটাতে আপনার 850 ml হচ্ছে ইঞ্জিন অয়েল লাগে। সো এইটা হচ্ছে একদম বেসিক ব্যাপার স্যাপার, যারা জানেন তারা তো জানেন, সো ওইটার কথা না বললাম। তো ইঞ্জিনটা আসলে এই বাইকের খুব পাওয়ারফুল। আর তার সাথে এইটার মানে পাওয়ার ডেলিভারি, ইঞ্জিন পারফরমেন্স, থ্রোটল রেসপন্স সব কিছু মিলায় আসলে বাইকটা এত বেশি মানে প্যাকেজ একটা বাইক, যে এটা ফার্স্টেই বলছি ফান টু রাইড, মানে সব কিছু মিলায়ে এই বাইকটা রাইড করতে মানে খুবই মজার একটা ব্যাপার এবং খুবই আরামের একটা ব্যাপার। সো এই বাইকটা যারা রাইড করেন তারা সবাই জানেন যে এই বাইকের পাওয়ার সম্পর্কে, এই বাইকের থ্রোটল রেসপন্স সম্পর্কে। অনেকেই আবার আছে এইগুলা মডিফাই করে, মানে কুইক থ্রোটল লাগায়, বাট আমি স্টকেই আছি, স্টকে আমি স্যাটিসফাইড। অ্যান্ড এই বাইকটাতে পাওয়ার লসের একটা ইস্যু আমি শুনছি, বাট আমি কখনো নিজে ফেস করি নাই যে আমার বাইকটা কখনো পাওয়ার লস করছে। কজ ইঞ্জিন অয়েল সবসময় টাইম টু টাইম ড্রেন করলে, ইঞ্জিনের যদি টেক কেয়ার করা যায়, তাহলে কখনো আসলে ইঞ্জিন ওভারহিট হয় না। আর ইঞ্জিন যখন ওভারহিট হয় তখনই আসলে ইঞ্জিন পাওয়ার লস করে। বাট আমার কাছে আমি আসলে ওইভাবে রাইড করি যেহেতু মানে যাতে ইঞ্জিনটা কখনো ওভারহিট না হয়। বিকজ ইঞ্জিনের সাথে বা বাইকের সাথে যখন আমার একটা বন্ডিং হয়ে যায় বা যখন কারো বন্ডিং হয়ে যায়, তখন আসলে বুঝতে পারে যে কতটুকু পুল ওভার করা যাবে বা কতটুকু কী করলে বাইক কতটুকু কি দৌড়াইতে পারবে। তো ওইটা ব্যালেন্স করে চালাইলে আসলে ইঞ্জিন কখনো ওভারহিট বলেন বা পাওয়ার লস বলেন এরকম কোনো কিছু হয় না। তো আমার কাছে এরকম কখনো মনে হয় না যে আমার বাইকটা পাওয়ার লস করতেছে বা বাইকটা একটু রেস্ট করা দরকার। আমি বাই ডিফল্ট ধরেন যে কোথাও যাচ্ছি, মানে একটু বড় রাইড বলেন, লাইক 100 কিলোমিটার 200 কিলোমিটার যাচ্ছি, এরকম কোনো রাইড হলে তখন আমি দেখা যায় যে 50 কিলোমিটার বা 100 কিলোমিটার বা 80 কিলোমিটার যাওয়ার পরে যখন নিজেকে একটু টায়ার্ড মনে হচ্ছে, তখন আমি নিজেও একটু রেস্ট নিয়ে নেই, বাইকটারও একটু রেস্ট হয়ে যায়। আর এটা যেহেতু মানে আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন, সো ওইটার জন্য আসলে মানে বাইকটা একটু রেস্ট করতেই হয়, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বাট আমার কাছে কখনো মনে হয় না যে এটা পাওয়ার লস করে। তো এই 30,000 কিলোমিটারে আমার সাসপেনশন আমাকে কেমন সাপোর্ট দিল ওইটার ব্যাপারেও একটু কথা বলি। তো সাসপেনশন এটার যথেষ্ট ভালো, অনেক মোটা সাসপেনশন। তো বেসিক্যালি এই মানে এই বাইকটা হচ্ছে অন রোডে রাইড করার জন্য খুবই পারফেক্ট। বাট একটু ভাঙাচোরা হলে তখন শকটা একটু কম অ্যাবজর্ব করতে পারে, তো যেটার কারণে আসলে অনেক কিছু ইফেক্টিভ হয়। যেমন আমার বাইকের এটার সাসপেনশনের অয়েল সিল যেটা বলে, সেটা হচ্ছে একবার কেটে গেছিলো। তো ওই অয়েল সিলটা চেঞ্জ করে ফেলছিলাম, অ্যান্ড ওইটার সাথে সাথে এই ফর্ক অয়েল যেটা থাকে ওটাও চেঞ্জ করে ফেলছিলাম। তো শুরু থেকে এরকম মানে সাসপেনশন নিয়ে আমি কোনো মানে প্যারা খাই নাই সত্যি কথা বলতে। বাট এটা অন্যান্য বাইকের সাথে যদি আমি তুলনা করি, লাইক অ্যাপাচি আরটিআর বা হন্ডার কিছু বাইক আছে, এইগুলোর সাসপেনশনের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ওইটার তুলনায় এইটা একটু হার্ড লাগছে আমার কাছে। কারণ যখন ভাঙাচোরার মধ্যে চালাইছি বা কোনো একটা বড় গর্তের মধ্যে পড়ছে, তখন আসলে বুঝতে পারছি যে আসলে এইটা অতটা অ্যাবজর্ব করতে পারতেছে না, যেটার ফলস্বরূপ আমার এই বল রেসার 3বার চেঞ্জ করতে হয়েছে। অ্যারাউন্ড 3বার না 4বার, সম্ভবত 3বারই চেঞ্জ করছি। তো এই হচ্ছে সাসপেনশনের ব্যাপার। আর পিছনের সাসপেনশন যেটা, সেটা তো সবাই জানেন, মনোশক সাসপেনশন। এই সাসপেনশনটা খুবই ভালো সাপোর্ট দেয়, ভাঙাতে বলেন বা অন রোডে বলেন খুবই সাপোর্ট দেয়। তো এটা আবার অ্যাডজাস্ট করা যায়, 7 স্টেপ না 5 স্টেপ পর্যন্ত অ্যাডজাস্ট করা যায়। বাট মানে স্টক বাই ডিফল্ট যেটা আছে এটাতে আমার জন্য পারফেক্ট, আমার হাইট অনুযায়ী, আমার মানে বডি অনুযায়ী সব কিছু মোটামুটি পারফেক্টই আছে। তো এটা আমাকে আর চেঞ্জ করতে হয় নাই, মোটামুটি স্টকই আছে অবস্থায়। তো এই অবস্থায় চালাচ্ছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। বাট বরঞ্চ আমি খুব আরামসেই চালাইতে পারতেছি। সাসপেনশনের যেই কথা বলেন, সাসপেনশন মোটামুটি ভালো সাপোর্ট দেয় এই বাইকে। আসেন আমি আমার বাইকটা কিভাবে মেনটেন করছি ওই ব্যাপারটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে বাইক মেনটেন করার কিছুই নাই, বাইক মেনটেন করার আবার অনেক কিছু আছে। সেটা কীরকম, আসলে অনেক সময় দেখা যায় যে বাইকের উপর অনেক ধুলাবালি জমে, অনেক ময়লা টয়লা জমে থাকে।
আবার ইঞ্জিনের মধ্যে অনেক সমস্যা হয়, আবার ইঞ্জিনের মধ্যে অনেক সমস্যা হয় না। সেই সব কিছু মিলায় আসলে বাইকের কিছু মেনটেনেন্স থাকে, যেমন আপনার ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে যায়, তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, তারপর হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয়, তারপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় ইঞ্জিন অয়েলের সাথে একটা ফিল্টার থাকে, এটা চেঞ্জ করতে হয়, পিছনের ব্রেক শু চেঞ্জ করতে হয়। তো এইগুলো হচ্ছে বেসিক মেনটেনেন্স। হ্যাঁ, এই যে এখানে একটা মানে স্পার্ক প্লাগ আছে, এইটা মাঝে মধ্যে সমস্যা হইতে পারে, এটার উপরে কার্বন জমে যায় অনেক সময়, এটা মাঝে মধ্যে চেঞ্জ করা লাগতে পারে। তারপরে হচ্ছে গিয়ে আপনার আরও কিছু আনুষঙ্গিক জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে বেসিক মেনটেনেন্সের মধ্যে পড়ে। সো ওই মেনটেনেন্সগুলো নর্মালি করলেই আসলে বাইকটা খুবই স্মুথলি রান করে, যেটা আমার বাইক সবসময়, মানে আমি যে মেনটেনেন্সগুলো করে থাকি। এবং এটার আশেপাশে তো বাইক ওয়াশ থাকতেইছে, যখন বাইকটা বেশি নোংরা হয়ে যায় আমি বাইকটা তখনই ওয়াশ করে ফেলি। সো গতকালকেও বাইকটা ওয়াশ করছিলাম, বাট তারপরেও বাইকের মানে কালো রঙটা আসলে বাইকের জন্য খুবই বাজে একটা রং, কারণ কালো রং বাইকে প্রচুর পরিমাণে ময়লা ধরে। সো ওয়াশ করে আনছি, বাট ওয়াশ করার পরেই দেখা যায় যে আবার মানে নোংরা একটা ভাব, ওটা বোঝা যায়। আর বাইকের মেনটেনেন্সের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে চেইনের মেনটেনেন্স। কারণ এই আপনার ইঞ্জিনের সাথে যেহেতু এই পিছনের চাকার বা মানে পুরো বাইকটা চালানোর জন্য আসলে মানে চেইনটা হচ্ছে সব থেকে বিশাল একটা বড় ভূমিকা পালন করে। সো সবসময় আমি আমার চেইনটাকে লুপ করে রাখার চেষ্টা করি, যেটার কারণে আসলে চেইনটা একটু ভিজে থাকে, আর চেইনটা ড্রাই হয় না। ড্রাই থাকলে আসলে চেইনে অনেক শব্দ হয়। সো এখনও মোটামুটি মনে হয় বোঝা যাইতেছে আমার চেইনটা লুপ করা, কাজ আমি সকালবেলা বের হওয়ার সময় চেইনটা লুপ করেই বের হয়েছি। সবসময় ট্রাই করি লুপ করে বের হওয়ার, বাট মাঝে মধ্যে হয়তো মিস হয়ে যায়। বাট যখন মনে থাকে তখন একটু লুপ করে ফেলি, আবার যখন দেখি যে লুপ করি নাই একটু শব্দ হচ্ছে, তখন মানে বাইরের কোনো দোকান থেকে বা অন্য কোনো জায়গা থেকে একটু চেনটা লুপ করে নেই। তো এইসব ছোটোখাটো মেনটেনেন্সের মধ্যেই আমি আসলে আসি। আর এই মেনটেনেন্সগুলো করলে আসলে একটা বাইক সুন্দর মতো রান করার জন্য যথেষ্ট। ওকে, তো আসেন এই 30,000 কিলোমিটারে আমি এখন পর্যন্ত কি কি পার্টস আমার চেঞ্জ করতে হয়েছে এই ব্যাপারটা নিয়ে একটা কথা বলি। তো একদম প্রথম থেকেই শুরু করি। পার্টসের কথা যদি বলতে যাই তাহলে আমার আসলে বাইকে তেমন কোনো পার্টস পরিবর্তন করতে হয় নাই, একদম বেসিক মেনটেনেন্স ছাড়া। লাইক অ্যাজ ইউ গ্যাজ নো দ্যাট জিক্সারের হচ্ছে গিয়ে এই ক্লাচটা অনেক হার্ড থাকে, নর্মালি সব জিক্সারের ক্লাচ অনেক হার্ড থাকে। তো এটার একটা ইজি সলিউশন আছে যেটা আপনাকে মোটামুটি একটু হলেও হেল্প করবে, সেটা হচ্ছে এই এইটাকে কি বলে, এটার নামটা আমি আসলে এখন মনে করতে পারতেছি না। বাট এইটা হচ্ছে স্টক অবস্থায় যেটা থাকে সেটা একটু ছোট, বাট আমি চেঞ্জ করে জিক্সার এফআই এবিএসআরটা লাগাই নিছি যেটার লেন্থটা একটু বড়। সো এইটার প্লাস পয়েন্টটা হচ্ছে এইটা বড় থাকার কারণে এই মানে ভিতরে যে মেকানিজমটা এটা একটু ইজি হয়ে গেছে। লাইক এটা কাইন্ড অফ একটু ফিজিক্সের মতো কাজ করে। আপনি একটা খাড়া একটা জিনিস দিয়ে উঠে যাবেন, ওইটা আপনার যত টাকা কষ্ট হবে তার থেকে একটু যদি মানে কি বলে জিনিস ডাউন করে দেওয়া যায় তাহলে আপনি আর একটু ইজিলি উঠতে পারবেন। সো এখানে এই ব্যাপারটাই ওই ফিজিক্সটাই মেনটেন করে আসলে ক্লাসটা লুজ করা হয়েছে। সো এটা খুব মানে গুড একটা ডিল। মানে স্টক জিক্সারের থেকে স্টক জিক্সারের যে মানে এই পার্টসটা থাকে না, এটা চেঞ্জ করলে একটু ক্লাসটা একটু লুজ হয় আর কি। সো রাইডিংয়ের জন্য তখন একটু আর একটু ইজিয়ার হয়ে যায়। সো এই হচ্ছে একটা ব্যাপার। আর পার্টস চেঞ্জের কথা বলতে গেলে ইঞ্জিনের তেমন কোনো কিছুই আমার চেঞ্জ করতে হয় নাই মোটামুটি 30,000 কিলোমিটারে। বাট হ্যাঁ, এই যে ছোটোখাটো মেনটেনেন্সের জন্য যা চেঞ্জ করা লাগে এগুলো তো করতেই হবে, এগুলো খুবই মানে অ্যাজ ইউজুয়াল। যেমন এই যে বল রেসার চেঞ্জ করা হয়েছে, আমি একবার আমার হ্যান্ডেল বার চেঞ্জ করছি। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা পার্টসের কথা যদি বলি, এই যে এই মাঝখানে ব্রেকের মধ্যে একটা ব্রকেট থাকে, এই ব্রকেটটা একবার চলে গেছিলো, তার কারণে এই লিভারটা টান দিলে একদম হ্যান্ডেল বার পর্যন্ত চলে আসতো। সো এই ব্রকেটটা চেঞ্জ করার ফলে ব্রেকটা আবার আগের মতো হয়ে গেছে। সো এই হচ্ছে মোটামুটি আমার পার্টস রিপ্লেসমেন্ট। আর তাছাড়াই তো মানে বেসিক মেনটেনেন্সে যা চেঞ্জ করতে হয় এগুলো তো সবসময় চেঞ্জ করতেই হয়। এর বাইরে আমার আলাদাভাবে কোনো পার্টস চেঞ্জ করতে হয় নাই। এইটাতে আমি আসলে নিজেও অনেক অবাক হয়েছি, বিকজ এই যে আমি অনেককেই দেখছি সত্যি কথা বলতে যে মানে 5,000 10,000 কিলোমিটার চালানোর পরে আপনার ক্লাচ কেবল, তারপরে থ্রোটল কেবল এগুলো নষ্ট হয়ে যায়। বাট আলহামদুলিল্লাহ 33,000 কিলোমিটার চালাই ফেলছি বাইকটা, এখন পর্যন্ত আমার বাইকের ওই রকম মানে বেসিক মেনটেনেন্সের বাইরে এরকম আমাকে কোনো পার্টস চেঞ্জ করতে হয় নাই। ইভেন ক্লাচ কেবলটা পর্যন্ত চেঞ্জ করতে হয় নাই, মানে কোনো কিছুই চেঞ্জ করতে হয় নাই। ইভেন আমি আরও আমার বাইকের লুকসের জন্য মানে
কিছু কিছু জিনিস খুলে ফেলছি যেগুলো আমার পার্সোনালি পছন্দ না, কাজ নেকেড বাইকের মধ্যে বেশি জিনিসপত্র থাকলে আমার আসলে ভাল লাগে না। আর আমার বাইকটা তো টেলটেডি করা আছে অনেক আগের থেকেই, সেইটা আপনারা সবাই জানেন। এটা তো পার্সের মধ্যে পড়ে না, তো তারপরেও বললাম আর কি। তো যাই হোক, এর বাইরে আসলে সেরকম পার্স চেঞ্জ করার কোনো কিছু হয় নাই। বাট সামনের যে হেডলাইটটা, এই হেডলাইটটা আমি চেঞ্জ করে ফেলছিলাম এটা বাইক কেনার কয়েকদিনের পরেই আর কি। বিকজ এটাতে নর্মালি হ্যালোজেন লাইট লাগানো থাকে, তো সো ওই লাইট দিয়ে আসলে হাইওয়েতে বলেন বা সিটির মধ্যে সমস্যা হয় না, বাট হাইওয়েতে খুবই মানে প্রবলেম হয়ে যায় রাইড করতে। তো ওইটার কারণে আমি একটা এলইডি লাইট লাগাই নিছি, এটা মোটামুটি এনাফ গুড শহরের মধ্যে চালানোর জন্য। হাইওয়ের জন্য নট এনাফ গুড, বাট তারপরেও চালাই নেওয়া যায় আর কি। তো মোটামুটি বলা যায় বাইকটা স্টক অবস্থাতেও এখনো আছে অ্যান্ড খুব ভালো পারফরমেন্স করতেছে, আমি মোটামুটি স্যাটিসফাইড বলা যায়। আচ্ছা, মেনটেন নিয়ে তো কথা বলছি, বাট তারপরেও যদি মানে আপনি অন্যান্য বাইকের সাথে তুলনা করেন, তাহলে আমি বলবো যে জিক্সার একটা কম্প্যাক্ট বাইক, যেই বাইকটাতে আপনার মেনটেন করার জন্য আলাদাভাবে ব্রেনে প্যারা নিতে হবে না, ঠিক আছে? কারণ এইটার মেনটেনেন্সের যেই ব্যাপারটা, এটা খুবই মিনিমাম। আর এই মিনিমাম এটা এফোর্ড করার অ্যাবিলিটি আই গেস যারা বাইক ওন করবে তাদের সবারই থাকার কথা, আমারও আছে আলহামদুলিল্লাহ। কাজ এইটার মেনটেনেন্স খরচ আসলে খুব একটা বেশি না অন্যান্য আদার্স বাইকের সাথে যদি তুলনা করি। সো আমার মনে হয় না যে এটার মেনটেনেন্স নিয়ে খুব একটা আমার প্যারা হয়েছে, আলহামদুলিল্লাহ প্যারা হয় নাই, এখনও হচ্ছে না, আশা করি সামনেও হবে না আপনাদের দোয়া থাকলে। তো এই বাইকের ব্রেকিং অ্যান্ড সেফটি ফিচার নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তাহলে এই বাইকের আমি বলবো যে ব্রেকিং সিস্টেম এভারেজ। কারণ এখন তো আপনারা সবাই জানেন যে মানে বাজারে অনেক কি বলে, অনেক ভালো ব্রেকিং সিস্টেমের বাইকও বাজারে আসছে আসছে বলতে অনেক আগের থেকে আছে, লাইক ডুয়েল চ্যানেল এবিএস, তার সাথে আরও টেকনোলজি সম্পন্ন আরও অনেক মানে ব্রেকিং সিস্টেমের বাইক বাংলাদেশে আছে। বাট মোনোটনের বাইকটার কিন্তু আসলে এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক এবং পিছে কিন্তু আপনার ড্রাম ব্রেক। সো এই দুইটা ব্রেকের কম্বিনেশনে আমার কাছে মানে মনে হয় নাই কখনো যে আমি কনফিডেন্স পাচ্ছি না, এরকম কখনো মনে হয় নাই। কারণ আমি যখন বাইকের মেনটেনেন্সগুলো করি, তখন এই যে এই মেনটেনেন্সের মধ্যে এই জিনিসগুলো আসলে পড়ে, লাইক পিছনের ব্রেক প্যাড চেঞ্জ করা, সামনের ব্রেক প্যাড চেঞ্জ করা, তারপর ডিস্কের কি অবস্থা এগুলো মাঝে মধ্যে একটু খেয়াল রাখা, বাইক ক্লিন রাখা, এগুলো করলে আসলে বাইকের মানে ব্রেকিং সিস্টেম বলেন যাই বলেন, আর বাইকের সাথে যখন আপনার একটা বন্ডিং তৈরি হয়ে যাবে, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি কতটুকু কি করলে বাইক কতটুকু কি দৌড়াইতে পারবেন না বা থামাইতে পারবেন না, কি করতে পারবেন। এগুলো আসলে আমার বাইকের সাথে আমার ভালো একটা বন্ডিং হওয়ার কারণে আমি মনে করি যে আমার জন্য এটা ঠিক আছে। বাট তারপরেও মানে ভালো টেকনোলজি সম্পন্ন ব্রেকিং সিস্টেম ইউজ করাই বেটার। আর সেফটির দিক দিয়ে কথা বললে আসলে আমি এই বাইক নিয়ে যেহেতু পাহাড়ে ট্যুর দিচ্ছি, তারপরে হচ্ছে হাইওয়েতে বলেন সিটিতে বলেন সব জায়গাতেই ঘোরাঘুরি করা হয়েছে, কখনো আমার সেফটি নিয়ে কোনো প্যারা হয় নাই। আই মিন পিসের চাকায় স্কিড বলেন বা সামনের চাকায় স্কিড বলেন, এই জিনিসগুলো আমার কখনো ফেস করতে হয় নাই। সেই দিক দিয়ে বলতে পারি যে সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও বাইকটা মোটামুটি আমার জন্য ওকে। বাট ভালো টেকনোলজির মানে ব্রেকিং সিস্টেম ইউজ করা বেটার। আর হ্যাঁ, এই বাইকটা তো আপনারা জানেন, অলরেডি সব কিছুই জানেন। এই বাইকের ডিজাইন সম্পর্কেও এখনো কিছু বলি নাই, তার কারণ এই বাইকের ডিজাইন সম্পর্কে বলার কিছু নাই, ডিজাইন অ্যাস্থেটিক নিয়ে আসলে বলার কিছু নাই। কারণ জিক্সার আমার পার্সোনাল পছন্দের একটা মানে বাইক, পার্সোনাল চয়েস। সো যেহেতু একটা বাইক মানুষের পার্সোনাল বা আমার পার্সোনাল চয়েস, সো এটার অবশ্যই আমার ডিজাইনটা ভালো লাগছে অ্যান্ড ভালো লাগে, অনেক আগের থেকেই ভালো লাগতো, ওইটার কারণে আসলে বাইকটা নেয়া। আর একটা মানুষ তো হুট করে বাইক কিনে ফেলে না, অনেক মানে রিসার্চ করে, অনেক বাইকের মধ্যে থেকে একটা বাইক চুজ করে। সো অবভিয়াসলি এই বাইকটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, তার কারণ এই বাইকের লুকস, এই বাইকের পাওয়ার সব কিছু মিলায় আসলে বাইকটা আমার মানে কেনা হয়েছে, যেহেতু এটা আমার প্রথম বাইক ছিল। তো এটা ডিজাইন নিয়ে কোনো কথাই আমি বলতে চাই না, এই এক কথায় আমার কাছে অসাধারণ, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেহেতু এটা আমার বাইক। সো এটা আমার মানে পার্সোনাল ফেভারিট একটা মানে বাইক। তো আই গেস এটা নিয়ে কারো কমপ্লেন থাকবে না বা এটা নিয়ে কারো কোনো মতামত থাকবে না, বা যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন যে ব্রো এটা না সেইটা। এই তো ফাইনালি অনেক কিছুই বলে ফেলছি, আসলে অনেক কথাই বলে ফেলছি দাঁড়ায় থেকে। বাট সব কথার শেষ কথা এটাই যে আলহামদুলিল্লাহ আমি একটা জিক্সার বাইক ওন করতেছি 2025 সালেও আইসাও। কারণ অনেকেই আছে যে মানুষ আসলে কম্পেয়ার করে যে ভাই
2024 বা 2025 সালে এসে জিক্সার কেনা ঠিক হবে কিনা, বা মানে কোন বাইকটা সেরা, হ্যাঁ, বা কীরকম কি, আমি আসলে তাদেরকে বলতে চাই যে আপনার যেটা পার্সোনাল চয়েস, আপনি ওই বাইকটার দিকেই যাবেন। ডাজন্ট ম্যাটার এটা কোন সাল বা কত সাল, এই সালে কি চলতেছে না চলতেছে, আপনি আপনার বাইকটা, আপনার যেটা পছন্দের বাইক এবং আপনার মানে যেই পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে ওইটার সাথে ব্যালেন্স করে আপনার সাথে যেই বাইকটা যায় আপনি ওই বাইকটাই নেবেন। ডাজন্ট ম্যাটার এটা কত সাল বা এই সালে এই বাইকটা নেওয়া উচিত কিনা বা এই কিনা সেই কিনা, ভাই এগুলো তাকানোর দিকে কোনো দরকার নাই। আমি আমার বাইক নিয়েছি 2022 সালে, তখনও মার্কেটে অনেক ভালো ভালো বাইক ছিল, অ্যান্ড এখনও তার থেকে অনেক ভালো ভালো বাইক আছে, বাট তার মধ্যেও আমি জিক্সার চালাই, যেই শান্তিটা পাই আমার কাছে মনে হয় না যে আমি অন্য কোনো বাইক চালাইলে এত শান্তি পাবো বা এত আরামসে এত রিল্যাক্সে বাইকটা রাইড করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সবশেষেই বলবো এটাই যে আমি একটা বাইক ওন করতেছি আলহামদুলিল্লাহ। তো এইটাই আর কি, অলরেডি আমার বাইকের সাথে 2.5 বছর পার করা হয়ে গেছে, মোটামুটি অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যেই জিনিসগুলো আসলে ইন ডিটেলে বলা আপনাদের সাথে কোনোভাবেই সম্ভব না, কাজ মানে এত মেমোরিজ, এত কিছু আসলে শেয়ার করা একবারে কোনোভাবেই পসিবল না। তো যাই হোক, তারপরেও চেষ্টা করছি আসলে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার, এটার ডিজাইন নিয়ে কথা বলার, এটার ইঞ্জিন নিয়ে কথা বলার, সব কিছু নিয়েই মানে মোটামুটি টুকটাক যতটুকু মাথায় আসছে মনে আসছে এটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। তো হোপ এই জিনিসটা আপনাদের ইন ফিউচারে বাইক কেনার জন্য বা কোনো একটা ডিসিশন মেকিংয়ে হেল্প করতে পারবে, আই হোপ। অ্যান্ড এটার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, অ্যান্ড কোনো কিছু ভুল হইলে বা কোনো কিছু জানার থাকলে আমার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এই ব্যাপারটা মিসিং ছিল, বা এই ব্যাপারটা আপনি একটু বাড়ায় বলছেন, বা এই ব্যাপারটা আপনি একটু কম বলছেন। হ্যাঁ, কারণ ভাই মানুষ তো ভুল হইতেই পারে, আর যেহেতু ভুল হইতে পারে সেহেতু ওই ভুলের সমাধানটা আই হোপ আপনাদের থেকে আমি পাবো। সো ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অ্যান্ড এই কথা বলেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড 2025 সাল সবার জন্যই ভালো কাটুক, এটাই সবার জন্য প্রে করি, অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন। সো that's all about for this video. Thank you for watching, and I will see you in the next one. Peace. Oh, sexy rave matching.